3 দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ডামি ভোটের জন্য বিগত সরকারকে দোষারোপ। 3 নির্বাচন অনিয়ম তদন্তে সুপারিশ কমিটি গঠন। গুলি খাইছে একটা। শহীদ আবু সাইদ হত্যায় 30 জন জড়িতের প্রমাণ প্রসিকিউশনে দ্রুত বিচার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে অভিযোগ বিএনপির। সংস্কার চাপিয়ে দেয়া হলে ঝুঁকি থাকে বাস্তবায়নে মন্তব্য অন্যান্য দলের। নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। চীন এবং পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধী জোট করছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চেষ্টা চলছে দিল্লির সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের। বাংলা প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু। নকল এবং প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক সরকার। জামালপুর এবং হবিগঞ্জে পরীক্ষা দিতে পারেনি 20 শিক্ষার্থী। 5 দিন যাবৎ ঘুরতেছি এডমিট নেওয়ার জন্য, তারা আমাদের নানান তাল বাহানায় ঘুরাইতেছে, দিতেছে না। 2 বছর পড়ালেখা করতে 2 বছর পড়ালেখা আমার মায়ের। তদবিরে পাত্তা না দেয় অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ আইন উপদেষ্টার। সাংবাদিকেরা দলকানা হলে স্বাধীন হবে না গণমাধ্যম। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো, দাবি খামেনির। পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতে চালানো হয় হামলা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিন মঞ্জুর করেন। আদালতের জেরার মুখে 2024 সালে ডামি নির্বাচন হওয়ার কথা স্বীকার করেন সাবেক এই সিইসি। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব এবং তৎকালীন সরকারকে। 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বেলা 12:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় আউয়ালের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের ও আমি ডামি ভোট আয়োজন করেছেন এই আসামি। এ সময় বিচারক হাবিবুল আউয়ালকে বিতর্কিত ভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয় না। 2024-এর ডামি ভোটের দায় সে সময়ের সরকারের উপর চাপান তিনি। তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক এই সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, 2024-এর নির্বাচন যে প্রহসনমূলক ছিল তা আদালতে স্বীকার করেছেন হাবিবুল আউয়াল। তবে এটি প্রতিরোধে নিজের আইনি অক্ষমতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক, আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। গত রবিবার বিএনপির পক্ষ থেকে করা মামলায় রিমান্ডে আছেন হাবিবুল আউয়ালের আগের মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
এই কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, জেলা এবং দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, আগামী রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাঈদ, পরমুহূর্তেই তার প্রসারিত বুক লক্ষ্য করে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর এই ভিডিও। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের ১৬ বছরের ক্ষমতার মসনদ। আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। এর আগে গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সেই বেঁধে দেওয়ার সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আবু সাঈদ হত্যা মামলার সঠিক তদন্ত এবং দ্রুত বিচারের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 11টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকায় বসে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করায় প্রকৃত সত্য উন্মোচন হচ্ছে না। মামলায় জড়িতদের গ্রেপ্তার না করে অযথায় দেরি করা হচ্ছে। আবু সাঈদের হত্যায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে গণশুনানি না করারও প্রতিবাদ জানান তারা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
বলেছেন বিএনপি সেই সংস্কারই চায় যেই সংস্কারে কোনো বিভাগকে খর্ব করা হবে না। ঐকমত্য কমিশনে প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর দায়িত্ব পালন নির্ধারণকে বড় অর্জন বলেও মনে করেন বিএনপির এই নেতা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা বাস্তবায়নে ঝুঁকি থাকে। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন শিরোনামের এই আলোচনা। আমাদের যে প্রচেষ্টা যথেষ্ট হয়েছে, আমি মনে করি আর দরকার নাই। সভায় যোগ দিয়ে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার গুরুত্ব দেন রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার উপর। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না। যারা ওর কুশীলভ ছিল তারাও মাসুল দেওয়া শুরু করেছে। গুরুত্ব পায় সংস্কার আলাপ। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ স্পষ্ট হয় নেতাদের বক্তব্যে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোন মোল্লারা বলছেন বহুত্ববাদ কিরকম করে হবে, আল্লাহ তো এক, তাহলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন, কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট করি, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে পৌঁছাতেই বিএনপি একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে 10 বছর মেয়াদ নির্ধারণে রাজি হয়েছে। বলেন, নির্বাচনকালীন সময়ে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার। পার্লামেন্টে এমন কোনো আইন পাস করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। চেক অ্যান্ড ব্যালেন্স, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা। সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সব বিভাগকেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। নিরপেক্ষতা ধরে রাখতে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের কাঠামো ছোট করার আহ্বানও জানান রাজনৈতিক দলের নেতারা। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না, এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সব জায়গায় একমত হওয়ার সুযোগ নেই, সেসব বিষয়ে ঐক্যমত্য হবে, সেগুলো মেনে সংস্কার করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ঐক্যমত্যের প্রেক্ষিতে সংস্কার করতে হবে। ঐক্যমত না হওয়া বিষয় নিয়ে সংসদে পরবর্তীতে আলোচনা হবে বলে জানান তিনি। বৈঠকের বিষয়ে আমির খসরু জানান, লিয়াজো কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে সমমনাদের সাথে বসবে বিএনপি। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কটি সংস্কার করা সম্ভব সেই কটি সংস্কার হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, দর্শন আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসি নাই। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে।
চীন এবং পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধী কোনো জোট বাংলাদেশ গঠন করছে না বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান ৩ দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়। ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা রিঅ্যাডজাস্টমেন্ট বা পুনর্বিন্যাস করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেন নিশ্চিত করার পরও প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে কেন দেশটির প্রধানমন্ত্রীর বৈঠক হয়নি তার দায়ও কাউকে নিতে হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে। কর্মজীবনের শেষ দিনে ২০ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন ও সেজন্য ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন, যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা। মূলত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ঈদের ছুটি ও ২টি সরকারি সফর শেষে ২৫ দিন পর গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে এই জোট ও এর লক্ষ্য নিয়ে জানতে চান সাংবাদিকরা। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আসলে এটা কোনো ওইরকম স্ট্রাকচার্ড বড়সড় কোনো ব্যাপার ছিল না। আসলে প্রত্যেকটা দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে একভাবে দেখেছে, আমরাও তাই করেছি। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এ সময় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন ও সেক্ষেত্রে সরকার কি করছে তাও স্পষ্ট করেন উপদেষ্টা। ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি। আসে প্রধান উপদেষ্টার লন্ডন সফর প্রসঙ্গ। রাষ্ট্রীয় সফর বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কেন সাক্ষাৎ হয়নি তার সুস্পষ্ট জবাব ছিল না পররাষ্ট্র উপদেষ্টার কাছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরেই আমরা এটা কনফার্ম করেছি। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো। আমি বলতে পারবো কারণ আমি ছিলাম না, আপনি জানেন ওখানে। যারা ছিল তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে যে মিটিংটা হয়নি। আমরা দেখি এটা দায় কেউ নেয় কিনা। প্রজ্ঞাপন জারি হলেও প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান এ দায়িত্বে যোগ দিতে চাননি বলেও দাবি উপদেষ্টার। উনি এখানে এই পদে যোগ দেন, এটুকু আমি বলতে পারি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশে এই পর্যায়ে সময় হলো একটা বিরতি, একটু পরে ফিরছি, সঙ্গেই থাকুন। শুরু হলো এইচএসসি এবং সমমানের পরীক্ষা। কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, অতীতে পাবলিক প্রশ্ন ফাঁসের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পরীক্ষায় সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ নিশ্চিতে সরকার সচেষ্ট। এদিকে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সারা দেশে 6 জন বহিষ্কৃত হয়েছে, আর পরীক্ষায় অনুপস্থিত ছিল 14,513 জন। গেল বছরের বন্যা, জুলাই আন্দোলন আর তার আগের বছরগুলোতে করোনা মহামারীতে নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার পর এই প্রথম এমন উচ্ছ্বাসে পরীক্ষা দিচ্ছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে নিজেদের কথা জানান উচ্ছ্বসিত এইসব শিক্ষার্থী। বাংলাতে প্লাস আসবে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা কমন পেয়েছি, 7টাই কমন পেয়েছি। ইচ্ছা তো A+-এর প্রিপারেশনই আমরা নিয়েছি, তবে খুব হার্ড হয়নি, বাংলার মতোই সহজ হয়েছে। নকলের কোনো ওয়ে ছিল না, আর গার্ড ভালো ছিল এবং কোশ্চেনের মানও ভালো ছিল। এর আগে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। নির্দেশনা মেনে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজ করেই কক্ষে ঢোকেন সবাই। যদিও করোনা বিধিনিষেধ মানতে উদাসীনতা দেখা গেছে। তখন বাইরে অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবক, সন্তানের শুভকামনায় অশ্রু সজল কেউ কেউ। টেনশন লাগতেছে, আল্লাহ যাতে ভালো করে দিতে পারে। আশা করি জিপিএ 5 পাবে, দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি।
বেলা 11টার দিকে ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নিয়ম মেনেই কক্ষের বাইরে থেকে দেখেন সার্বিক ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন গণমাধ্যম কর্মীদেরও ছবি ধারণে নিরুৎসাহিত করা হয়। পরে পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগ ও মতামত তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12.5 লাখের কিছু বেশি। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। খবর যেমনটি বলছিলাম যে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা, কিন্তু প্রথম দিনেই প্রবেশপত্র হাতে না পেয়ে বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি অন্তত 19 জন শিক্ষার্থীর। জামালপুরে পরীক্ষার আগের রাতে অধ্যক্ষের কাছে যান অভিভাবক সহ 17 শিক্ষার্থী। দেখা দেয় হট্টগোল। সকালে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে এমন আশায় কেন্দ্রে পৌঁছান তারা, কিন্তু মেলেনি ভেতরে প্রবেশের সুযোগ। এমন পরিস্থিতির জন্য শিক্ষকদের গাফিলতিকে দুষছেন তারা। ঘটনার পর কলেজের সাইনবোর্ড সরিয়ে ভবনে দেয়া হয়েছে তালা। লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ কলেজের সবাই। একই অবস্থা গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় এবং কলেজের 2 শিক্ষার্থীর। পরীক্ষা শুরুর 45 মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের এক শিক্ষার্থী। অনেকের অন্যায় তদবির না শোনার কারণে তারা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করে যারা অপপ্রচার করছে তাদের নিয়ে অসহায়ত্বের কথাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে আলোচকরা বলেন, দল কানা আর দলাদলিতে ব্যস্ত সাংবাদিকরাই মুক্ত গণমাধ্যমের প্রধান অন্তরায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ, যেখানে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুরুতে উঠে আসে দেশের গণমাধ্যমের কিছু রূঢ় বাস্তবতা। একজন সাধারণ সংবাদকর্মী, একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একজন শীর্ষ আমলা, কেউ মব ভায়োলেন্সের বাইরে নয়। আমরা একটা অস্বাভাবিক অসুস্থ সময় আছি। বিএফএস-এর নেতাদের বেশিরভাগই দেখা যাচ্ছে তারা ওয়ার্কিং জার্নালিস্ট না, হয়তো ছিলেন সাবেক সাংবাদিক। নেতা হন যিনি সাংবাদিকের মৌলিক সমস্যাটা বোঝেন না বা করেন না বা অন্তর্ভুক্ত থাকেন না, উনি কিভাবে বুঝবেন? একটা দীর্ঘ সময় যখন একটা কালচার আমরা থাকি, আমাদের মঞ্জু ভাইরা বিপ্লব করে ফেলবেন, বিপ্লব করে মালিক টালিক পাল্টে ফেলা যেতে পারে, বাট কালচার পাল্টানো যায় বলে আমি মনে করি না। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15-16 বছরের যে সাংবাদিকতায় কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে, এবং সেই সদিচ্ছা যতদিন আমাদের সাংবাদিকদের না থাকে ততদিন আমরা এটা আদায় করতে পারবো না। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল, আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন মব ভায়োলেন্স নিয়ে। আমার কাছে বহুত অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না। মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি, কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেসার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে।
এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়ে কথা বলেন আসিফ নজরুল। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের আগে এবং পরে নিরাপদ ক্যাম্পাস চান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এমন দাবি উঠে আসে। এতে অংশ নেয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ সহ 25টি ছাত্র সংগঠনের নেতারা। তফসিল ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজনে মতামত তুলে ধরেন তারা। পরে গণমাধ্যমকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজন করতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আরও কয়েকটি মতবিনিময় সভা করবেন তারা। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য এবং বিতর্ক মুক্ত নির্বাচন করতে চান। দাবি জানিয়েছি যাতে মেয়েদের যে এই যে শঙ্কা, এই পরিস্থিতিটা যেন ওনারা হ্যান্ডেল করে। কবে নাগাদ আমরা তফসিল দেখতে পাবো এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়টা কি, বাট আমরা আশাবাদী খুব শীঘ্রই হবে। আমরা চরমভাবে আশাবাদী, ইভেন অল্প সময়ের ব্যবধানে আমরা একটা রুটম্যাপ পাবো। ডাকসু ইলেকশনকে সফল করার জন্য পরে যখন মিটিং হবে সেখান থেকে যেই আলোচনা হবে, সেখান থেকে যে রিকমেন্ডেশন আসবে, সাজেশন আসবে, সেগুলো নিয়ে আমরা কনক্রিটলি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবো। প্রায় 1.5 মাস পর নগর ভবনে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে আগের মতোই নগরবাসীকে সেবা দেওয়ার কথা জানান তিনি। বলেন, ঢাকা দক্ষিণের এবারের অগ্রাধিকার ডেঙ্গু। বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তার পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা আছে। সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং মসজিদে প্রচারণা চালানো হবে বলে জানান এই প্রশাসক। গত 14 মে থেকে আন্দোলন শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। দাবি একটাই, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এজন্য তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসকের কক্ষে। গত রবিবার ইশরাক সমর্থকেরা তাদের চলমান আন্দোলন সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটির পরিস্থিতি নিয়ে যখন এমন থমথমে অবস্থা, তখন নগর ভবনে নিজ কার্যালয়ে ফিরলেন প্রশাসক। আমরা সবাই মিলে জনগণের সেবাটা নিশ্চিত করতে চাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। মোহাম্মদ শাহজাহান মিয়া কার্যালয়ে প্রবেশের পর কথা বলেন ইশরাক সমর্থকদের সাথে। এ সময় প্রশাসককে সহযোগিতার ব্যাপারেও আশ্বাস দেন তারা। স্যার, আজকে সকালে ঢাকাবাসী আসছিল, অনেক আপনাকে সহযোগিতা করবে স্যার, আপনাদের সিচুয়েশনে যা যত অফিসার আছে সবাই সহযোগিতা করবে স্যার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, অতীত ভুলে এবার মনোযোগ দিতে চান নগরবাসীর সেবা নিশ্চিতে। আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন সামনে এগিয়ে যাওয়া। আমি তো আসলে নতুন করে আসি নাই, এটা তো আমার অফিসই, আমি আগেই যোগদান করেছি, আমি কাজ করেছি। মাঝখানে হয়তো একটু ঝামেলায়, ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না। যার যার দায়িত্ব তারা পালন করতেছে, তারপরে নতুন করে তাদেরকে আরো একটু স্মরণ করিয়ে দেবো যে এই দায়িত্বগুলো আমরা আরো সুন্দরভাবে যাতে পালন করতে পারি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির কাজের অগ্রাধিকারের বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। সবচেয়ে বড় প্রায়োরিটি যে মুহূর্তে আমাদের বাজেট প্রণয়ন, সেটির জন্য আমরা সবাই দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি। আমরা আগে যে পরিমাণ ঔষধ দিতাম সেটা একটু ডোজটা আরো দ্বিগুণ হারে দেওয়ার একটা আছে। জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ, তারপরে হচ্ছে মসজিদে প্রচার, মাইকিং করা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কমপ্লিট শাটডাউন এবং মার্চ ফর এনবিআর কর্মসূচি প্রত্যাহারে এনবিআরের আন্দোলনরতদের অনুরোধ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাতে সচিবালয়ে প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে তিনি এই অনুরোধ জানান। সন্ধ্যা 6:30 থেকে শুরু হয় এনবিআর ইস্যুতে বৈঠক। অংশ নেন এনবিআরের 3 বিভাগের 16 সদস্য। বৈঠক শেষে বের হয়ে অর্থ উপদেষ্টা জানান, রাতের মধ্যে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা চলবে। তাদের কাছে অনুরোধ করা হবে দাবি দেওয়া পূরণে আগামী সপ্তাহে বৈঠকের। এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আলোচনার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারে ইতিবাচক ভূমিকা নেবে। যে ভুল বুঝাবুঝিগুলো হয়েছে, সেই কিভাবে হলো, কোথা থেকে হলো, সেগুলো নিয়ে একটা ধারণা পাওয়া গেছে এবং আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে। খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস। তাদেরকে অনুরোধ করছি এটা ইমিডিয়েটলি উইথড্র করে। বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে উল্টো পথে হাঁটছে সরকার। একদিকে কার্বন নিঃসরণ কমানোর কথা বলে, অন্যদিকে বাজেটে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কথাও বলা হয়েছে। আর এসব আলোচনা উঠে আসে জ্বালানি নিয়ে সিপিডির সংলাপে। গবেষকরা বলেন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে পিডিবির পাওনা এখনও
7,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে গোড়া থেকেই চাপে অন্তর্বর্তী সরকার। ডলার সংকটে বিদেশি কোম্পানির বিল দিতে হিমশিম খেতে হয়েছে। বিপুল বিল বকেয়া পড়ে আছে পিডিবি আর পেট্রো বাংলার খাতায়। তাই ঘাটতি মেটাতে যোগান নিয়ন্ত্রণ করা হয়, কিছুটা বাড়ে লোডশেডিং। আন্তর্জাতিক গ্যাস সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে সরকার জ্বালানি আমদানির বেশিরভাগ অর্থ পরিশোধ করেছে, কিন্তু আইপিপি ও আদানি পাওয়ারের টাকা এখনো বকেয়া। আর এসব জটিলতা তৈরি হয়েছে বিগত সরকারের অনিয়ম আর সরকারি দপ্তরের সমন্বয়হীনতার কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ৩-০, সেখানে আমরা ৩-০ থেকে ২.৫-০ দাঁড়িয়ে আছি। কারণ আমাদের এই বাজেট কোল এক্সট্রাকশন করার কথা বলছে বড়পুকুরিয়া থেকে, এলএনজি ইম্পোর্ট করার কথা বলছে, এলএনজিকে কিভাবে আরো ভ্যাট ট্যাক্স ইনসেন্টিভস দেওয়া যায় সেগুলোর কথা বলছে। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে তাদের বড় লোকসান গুনতে হচ্ছে। সব রেসপন্সিবিলিটি নেওয়ার পরে যদি আমরা এর পরেও আমাদেরকে রেসপন্সিবল হোল্ড করা হয় যে আপনারা তো গ্যাস বিল দিলেন না বা আপনারা তো এত লাভ করছেন, তাহলে ইটস ভেরি আনফেয়ার। চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। আমরা সিভিয়ারলি সমস্যায় ফেস করছি কিছু কিছু অঞ্চলে, স্পেশালি সাভার, গাজীপুর এই অঞ্চলগুলোতে, নারায়ণগঞ্জ জোনগুলোতে, যেখানে এই নিটওয়ার ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। জ্বালানি খাত নিয়ে সরকারের উদ্যোগের কড়া সমালোচনা করেন বক্তারা। অভিযোগ বিপিসিকে বাড়তি মুনাফা করার সুযোগ করে দেয়া হচ্ছে। পদ্মা অয়েল কোম্পানি 2000-এর উপরে কোটি টাকা জমা আছে, তারপরেও তার 76% মুনাফা বাড়িয়ে দিয়েছে। এর থেকে বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে? প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে, মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি। এটা শিখছে 15 বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। গবেষকরা জানান 2030 সাল নাগাদ দেশের 75% গ্যাসের যোগান আসবে এলএনজি থেকে। বর্তমানে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সংকটগুলো সম্পর্কে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক খবরে। ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি তারা। এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই অভিযান চালানো হয় বলেও দাবি করেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলের সাথে লড়াইয়ের প্রেক্ষাপট, ফলাফল সহ নানা ইস্যুতে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার ইরানের গণমাধ্যমে প্রচার করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির এই ভাষণ। লড়াইয়ে তার দেশ জয়ী হয়েছে বলে দাবি করেন খামেনি। বলেন যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো। যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল এই যুদ্ধে যদি তারা জড়িয়ে না পড়ে তাহলে ইসরায়েলকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সফলতা পায়নি। আমেরিকার গালে আমরা সজোরে চর বসিয়ে দিয়েছি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। পরমাণু কেন্দ্র নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করানোই লক্ষ্য ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে যুক্তরাষ্ট্র কোনো কিছুই অর্জন করতে পারেনি। তাদের লক্ষ্য ছিল ইরান যেন আত্মসমর্পণ করে, কিন্তু আমরা তা করিনি। গেল এক সপ্তাহ ধরে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন খামেনি। ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।